সে বাচ্চা কাল থেকে দেখে আসছে, খুবই ভালো মানুষ ছিলেন। অরণ্য একটা ট্রাউজার আর টি শার্ট পরে নিল। ডিনার করার প্রয়োজন, কিন্তু এখন আর করতে ইচ্ছে করছে না। ঝটপট এক কাপ ব্ল্যাক কফি বানিয়ে ব্যালকনিতে গিয়ে বসলো। গ্যাস লাইটার দিয়ে একটা সিগারেট জ্বালালো। আগে অভ্যাস ছিল না ধূমপানের, কিন্তু এখন নিয়মিত সঙ্গী তার। হঠাৎই বুকের বাম পাশে দাফন করা স্মৃতিগুলো মাথা ছাড়া দিয়ে উঠল। সিগারেট টান দিয়ে ধোঁয়াগুলো উপরের দিকে বাতাসে উড়িয়ে দিল। ভিতরের দুঃখগুলো এইভাবে ধোঁয়ার মতো উড়িয়ে দিতে পারলে ভালো হতো যেন। সে ভাবল, আচ্ছা, সে কেমন আছে? ভালো আছে? তার মুখোমুখি গিয়ে দাঁড়াতে পারবো তো? এখন আমার যোগ্যতা, খ্যাতি, সম্মান, অর্থ সব আছে। কিসের ভয় আমার? আমি কেন ভয় পাবো? ওয়াই? বাইরে হালকা বাতাসে তার কপালে পড়ে থাকা চুলগুলো উঠছে। নির্বাক দৃষ্টি, দগ্ধ মস্তিষ্ক, ক্ষতবিক্ষত হৃদয়। এত সৌন্দর্য দিয়ে হবেটা কি? সে তো আমায় চাইলো না। ঠোঁটে ফুটে উঠল তাচ্ছিল্য। আবারও মোবাইল কাঁপিয়ে এলো প্রাণের কল। সে এবার রিসিভ করল। প্রাণ নিরুদ্বেগ অথচ শান্ত। শক্ত গলায় বলল, এইবার নিজের খুঁটি শক্ত করে ধর। পারছিস থাকতে তাকে ছাড়া? সব কিছুই তো ট্রাই করা শেষ। সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল বাঁকাতে হয়। নিশ্চল বিবশ গলায় অরণ্য বলল। আমার মনে কারোর জন্য কোনো অনুভূতি নেই। একসময় ছিল, এখন কেবলই শূন্য। প্রাণ মনে মনে হাসলো। এ যেন ফানি জোকস ছিল। তার মনে কতটা ভালোবাসা জমে আছে সে খুব ভালোভাবেই জানে। তাকে এটা যে কোনো উপায়ে জাগাতে হবে। এইবার হবে আসল খেলা। প্রাণ চটপটে গলায় বলল, ফ্লাইটের টিকিট ইমার্জেন্সিতে বুক করে চলে আয়। কাল জানাজা, আসলে জানাস আমাকে। অরণ্য কিছুক্ষণ ভাবলো, পরে কিছুটা দ্বিধা মিশ্রিত স্বরে বলল, আমি আসছি। অরণ্য বাবাকে কথা দিয়েছিল ফোন দিবে। তার বাবা যে এটা জানাতেই কল দিয়েছিল সেটা বুঝতে পারছে। সে ফোন দিল। তার বাবার সাথে সাথেই কল রিসিভ করলো, যেন তার অপেক্ষাতেই ছিল। তার বাবার সাথে সব প্রয়োজনীয় কথা শেষ করে শুয়ে পড়ল। কাল ফ্লাইটেই ব্যাক করছে বাংলাদেশে। মনের মধ্যে কেমন যেন অদ্ভুত অস্থিরতা কাজ করছে। কিসের জন্য সেই অস্থিরতা? মনের মধ্যে এত অস্থিরতা থাকলে ঘুমানো যায়? যায় না। পানি যেমন ফুটলে যেমন বুদবুদ উঠে, ঠিক তেমন অস্থিরতাগুলো বুদবুদ করছে তার ভিতরে। রাত 3:45। ছায়া কেমন যেন গোঙাচ্ছে ঘুমের মধ্যে। কে যেন বলছে, ছায়া করি আমাকে কেন ভালোবাসলেন না? ইস, কি অসহায় সে কণ্ঠ। মুখ অস্পষ্ট। আবারও দেখতে পাচ্ছে কোনো এক ভিন্ন পুরুষ তাকে ডাকছে হাত বাড়িয়ে, আর বলছে, তুমি এত সুন্দর কেন মেয়ে? এটা বলে সামনে আগাচ্ছে আর ছায়া পিছাচ্ছে। লোকটির হাতে রক্ত মাখানো ব্লেড। হাত আস্তে আস্তে তার মুখের দিকে আনছে, যেন তার মুখ আঁচড় দিতে আসছে। সে আশেপাশে তাকালো, পালাতে চাইলো, কিন্তু সেই লোকটি খপ করে হাতটি ধরে ফেলল। সে দরদর করে ঘামতে থাকলো। কি করবে বুঝতে পারছে না। হঠাৎ করেই মনে হলো তার হাত পা অবশ হয়ে গিয়েছে। সে নড়তে পারছে না। ছায়ার চোখ মুখ যেন উল্টে আসছে। ভেতর থেকে দলা পাকিয়ে সব যেন বের হয়ে যাবে। তার অস্থির চোখ জোড়া দিয়ে পুনরায় আশেপাশে চোখ বুলালো। কেমন যেন নিকষ কালো আধার ছড়িয়ে আছে কুয়াশার মতো। যেই না লোকটি মুখে আঘাত করতে যাবে, সেই মুহূর্তেই নীলা ডাক দিল, কি হলো? চিৎকার করছিস কেন? কি হয়েছে? দুঃস্বপ্ন দেখেছিস আবারও? কতবার বলেছি একটা সাইকিয়াট্রিস্ট দেখাতে, রাজিই হোস নাই। এবার ভোগ, কিভাবে সহ্য করিস এইসব? ছায়া ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো। বুঝতে পারলো যে এটা স্লিপিং প্যারালাইসিস আর নাইটমেয়ার ছিল। কোনো কিছুই বলল না আর। কিছু ভাবলো, এরপর নীলাকে বলল এক গ্লাস পানি দিতে। নীলা এগিয়ে দিতেই এক টানেই পুরো গ্লাসের পানি শেষ করে ফেললো। হাঁপাতে লাগলো। ছায়ার জামা ভিজে গিয়েছে ঘামে। ভিজে একবারে লেপ্টে রইল গায়ে। ছায়া ওড়না দিয়ে ঘামগুলো মুছে নিল। এরপর আয়নার সামনে গেল। গিয়ে দেখলো তার চোখটা দেবে গিয়েছে, ডার্ক সার্কেল পড়েছে। সে রাতটা আর ছায়া ঘুমালো না। মনে আতঙ্ক নিয়ে ঘুমানো যায় না। নীলাকে ঘুমাতে বলে সে একটা বই নিয়ে বসলো, কিভাবে মন নিয়ন্ত্রণ করা যায়। সে তার মনকে কঠিনভাবে নিয়ন্ত্রণ করতে চায়। মন তো অবাধ্য হয়। সবসময় নিষিদ্ধ জিনিসের প্রতি তার আকর্ষণ কাজ করে। যতই তাকে খাঁচায় বন্দি করতে চায়, ততই ডানা ঝাপটাতে থাকে। মন কখনোই মস্তিষ্কের কথা শুনতে চায় না, মানতেও চায় না। এই দুটোর বিরত লেগেই থাকে, যেন আজীবনের শত্রু একে অন্যের। মন মস্তিষ্কের যুদ্ধে ক্লান্ত আছে। তাই নিজের মনকে নিজের আয়ত্তে রাখতে চায়। আবেগ দ্বারা প্রভাবিত হতে চায় না সে আর। যথেষ্ট শক্ত মনের অধিকারিণী সে। বই পড়তে পড়তে কানে ফজরের আজান ভেসে আসলো। বাইরে তেমন আলো ফোটা শুরু করেনি। ছায়া হাতের বইটা টেবিলে রেখে উঠে দাঁড়ায়। এরপর হাত দুটো পেছনে নিয়ে আড়মোড়া ভাঙে। পানি দিয়ে অজু করে সে নামাজটা পড়ে নিল।
আজ মেডিকেল যেতে হবে জলদি, সকাল 9টায় ক্লাস। তখন 4:30 বাজে। নামাজ শেষ করে বারান্দায় গিয়ে দাঁড়ালো। রাতে বাইরে প্রচুর হয়েছে, আবহাওয়া বেশ ঠান্ডা, বাইরে শীতল বাতাস বইছে। কর্দমাক্ত মাটি থেকে একটা আলাদা সুবাস পাওয়া যায়। তাদের বাড়ির পাশেই একটি শিউলি ফুলের গাছ আছে, সেইখান থেকেও ফুলের মিষ্টি সুঘ্রাণ আসছে। সে নাক টেনে লম্বা একটা শ্বাস নিয়ে সেই সুবাস নিল। মনটা কেমন যেন সতেজ আর বেশ ফুরফুরে হয়ে গেল। পূর্ব দিকে সূর্য উঠেছে, পূবের আকাশ আশেপাশে লাল আভা ছড়াচ্ছে। সূর্যকে একদম যেন লাল রক্তিম হৃৎপিণ্ডের ন্যায় লাগছে। আচ্ছা, সূর্যেরও বুঝি মানুষের মতো হৃদয় রক্তক্ষরণ হয়? কি সুন্দর ক্ষত থেকে লাল টুকটুকে রশ্মি ঠিকরে পড়ছে, কি সুন্দর। আচ্ছা, ভগ্ন হৃদয়ের মানুষেরাও কি বুঝি এমন সৌন্দর্য ছড়াতে পারে? আর কিছু ভাবল না ছায়া। আশেপাশে পাখির কিচিরমিচির, মৃদুমন্দ হালকা শীতল বাতাস, বেশ ভালোই লাগছে। হাতে 1 কাপ চা থাকলে আরো ভালো লাগতো, কিন্তু এই সময়টাতে তার বেশ আলসেমি লাগে। এখন কিছু বানাতে ইচ্ছে করছে না। চোখে একটু একটু ঘুম এসে জড়ো হচ্ছে। 5টা বেজে গেছে, আর 1-2 ঘন্টা চাইলে ঘুমানো যাবে। তাই সে গিয়ে ঘুমিয়ে পড়ল। 7:45-এর দিকে নীলার ডাকে ছায়া ঘুম থেকে উঠল। তাকে বেশি ডাকতে হয় না, 1টা বা 2টা ডাকে উঠা যায়। তাড়াতাড়ি উঠে রেডি হতে হবে, নয়তো ক্লাস ধরা যাবে না। নীলা আদুরে গলায় ছায়াকে বলল, কাল তো তোর ঘুম হয়নি, তাই আজ আমি নাস্তা বানিয়ে নিলাম। তুই জলদি ফ্রেশ হয়ে নাস্তা করে নে। ছায়া এই মেয়েটাকে যত দেখে ততই অবাক হয়। এই মেয়েটা কেন তার জন্য এত করে? রক্তের সম্পর্কের কেউ তো এত করে না। রক্তের সম্পর্ক থাকলেই খালি মানুষ আপন হয় না, কিছু পরও আমাদের থেকেও বেশি আপন হয়। ছায়া একটা কৃতজ্ঞতার হাসি উপহার দিল নীলাকে। নীলার বুকটা প্রশান্তিতে ভরে যায় ছায়ার হাসি দেখলে। চোখে মুখে দুষ্টামি ফুটিয়ে তুলে বলল, হয়েছে, আর দাঁত বের করে হাসতে হবে না। খেয়ে আমায় উদ্ধার করুন। দুজনের হাসিতে ফেটে পড়ল। নীলা অবাক হয়ে সেই হাসি দেখে। মেয়েটার হাসিটা কি সুন্দর, তবুও কত কম হাসে। আর সে সব সময় কোনো কারণ ছাড়াই ছাগলের মতো দাঁত বের করে হি হি করতে থাকে। দুজনেই খেয়ে রেডি হয়ে গেল। ছায়া একটা জিন্স আর হাঁটুর নিচ অবধি একটা লং ড্রেস পরলো, আর মাথায় একটা জর্জেটের ওড়না পিছিয়ে নিল, আর নীলা একটা 3 পিস পরে নিল। এরপর বেরিয়ে পড়লো মেডিকেল কলেজের উদ্দেশ্যে। ওদের বিল্ডিংটি 5 তলা, তারা 3 তলায় থাকে একটা ফ্ল্যাটটা ভাড়া নিয়ে। ছায়ার বাড়ি আশুগঞ্জ আর নীলার বাড়ি মোহাম্মদপুর, ঢাকাতে। মূলত যাতায়াতের সমস্যার জন্য কলেজের আশেপাশেই বাড়ি ভাড়া নিয়ে থাকে দুজন। ওরা কলেজের হোস্টেলে সিট পায়নি, অবশ্য ছায়া পেয়েছিল, কিন্তু থাকেনি কারণবশত। কলেজে বাসা থেকে মাত্র 20 মিনিটের দূরত্ব, রিক্সা দিয়ে যাওয়া যায়, তাই দুজনেই রিক্সার জন্য অপেক্ষা করতে লাগলো। হঠাৎই ছায়ার নজর যায় অদূরে একটা দোকানের সামনে, একটা ক্ষুধার্ত বাচ্চা ছেলের দিকে। ছেলেটির চেহারা বিবর্ণতা আর এক ধ্যানে খাবারের দিকে তাকিয়ে থাকতে দেখে ছায়া বুঝতে পারে বাচ্চাটাকে হয়তো খাবার দিচ্ছে না দোকানদার। ছায়ার মন ব্যথিত হলো, বিবেকে বাধা দিল বাচ্চাটাকে একা নিয়তির উপর ছেড়ে দিতে। ক্ষুধার জ্বালা বড় জ্বালা। ছায়া চঞ্চল পায়ে সামনে আগালো আর নীলাকে বলল রিক্সা ঠিক করতে। ছায়া বাচ্চাটির দিকে তাকালো, মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছে, হয়তো না খেয়ে আছে। বাচ্চাটির মাথার এলোমেলো ধুলো বালিতে ভরা চুলগুলো গুছিয়ে দিতে দিতে নরম আদুরে গলায় বাচ্চাটিকে বলল। বাচ্চা ছেলেটি ছায়ার কথা শুনে মাথা ঝাঁকায়। কালকে সারাদিন কিছু খাই নাই আপু, আমার খুব খিদা লাগছে। আমার কাছে টাকা পয়সা নাই, তাই দোকানদারও খাবার দিতেছে না। এটা এটা বলে কাঁদতে লাগলো। আহা, কি নির্দয় মানুষ, একটা বাচ্চাকে খাবার দিচ্ছে না। এত বাচ্চাটার নয়, নির্দয় মানুষদের অপরগতা। ছায়া শীতল দৃষ্টিতে তাকালো দোকানদারের পানে, কণ্ঠে তীক্ষ্ণতা আনলো। দোকানদার হয়তো ছায়ার কথায় বেশ লজ্জা পেল, মাথা নত করে ফেলল তৎক্ষণাৎ। ছায়া 100 টাকার একটা নোট বের করে বাচ্চাকে দিল, আর বলল যা খুশি কিনে খেতে। বাচ্চাটির চোখে জল চলে এলো যেন। বহু প্রতীক্ষার পর তার প্রাপ্তি মিলেছে, কণ্ঠে উচ্ছ্বাস যেন ফিরে এলো। আপু, আপনার লাহান মানুষ খুব কম, আপনি খুব ভালা। দেখেন, আল্লাহ আপনারে ভালা করব। ছায়া মনে মনে বলল, দেখো, আল্লাহ আমার খুব ভালো করেছে, নইলে আজ আমার এই দশা। কিন্তু মুখে তা প্রকাশ করলো না। একটু হাসি ফুটিয়ে বাচ্চাটির মাথায় হাত বুলিয়ে সে চলে আসলো। নীলা রিক্সা ঠিক করে বসে আছে ছায়ার জন্য। ছায়া আসলো, রিক্সায় উঠে বসতেই নীলা বলল, খুব ভালো করেছিস রে। তোর মতো যদি সবাই হতো। কিন্তু নিজের খেয়াল একদম রাখিস না তুই। কবে নিজের খেয়াল রাখতে শিখবি বলতো? আমি কি আজীবন থাকবো সাথে?
ছায়ার বুকটা ছ্যাত করে ওঠে। গরম তাওয়ায় পানি পড়লে যেমন ছিটকে ওঠে তেমন। এক হাতে নীলাকে আঁকড়ে ধরে খামচে ধরে। সে আর কাউকে হারাতে চায় না। পুরানো ভয় তাকে জেগে বসে। নীলা হয়তো বুঝতে পারে ছায়ার অবস্থা, তাই ছায়ার মন ঘোরানোর চেষ্টা করে। ছায়ার হাতটা শক্ত করে ধরে আশ্বস্ততার কণ্ঠে বলে, কি ভেবেছিস? বলেছি আজীবন থাকবো না, আর হয়ে গেল? ইস, এতই সোজা? তোর ভাসুর অথবা দেবরকে পটিয়ে বিয়ে করে ফেলবো, বুঝলি? ছায়া মনে ভয় কিছুটা কাটে। অতি গোপনে হাসে। নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে বসে রিকশায়। রিকশা ছেড়ে দেয়। রিকশায় বসে নীলা কত কথা যে বলেছে তার হিসাব নেই। ছায়া খালি শুনছে আর মাঝে মাঝে কথার তালে হু হা করছে। রিকশা চলাকালীন ওড়নার ভিতরে চুলগুলা বেরিয়ে এলো ছায়ার, আর উঠতে লাগলো। হাত দিয়ে ধরেও বাগে আনতে পারছে না। শেষ অবধি বিরক্ত হয়ে ছেড়েই দিল। দেখতে দেখতে রিকশা কলেজের সামনে এসে থামলো। অরণ্যের ফ্লাইট ল্যান্ড করলো সকাল 11টায়। তাকে রিসিভ করতে আসলো তার বাবা আজমির চৌধুরী, ছোট ভাই আকাশ চৌধুরী আর বন্ধু প্রাণ আহমদ। এয়ারপোর্টে পা রাখতেই প্রাণ আর আকাশ গিয়ে দৌড়ে ঝাপটে অরণ্যকে জড়িয়ে ধরল। তাল সামলাতে না পেরে অরণ্য কয়েক পা পিছিয়ে গেল। প্রাণ উৎকণ্ঠা আর প্রফুল্ল নিয়ে বলল, বেটা, এতদিন পরে আমাগোর কথা তোর মনে হইছে? আল্লাহ মুখ তুল্লা চাইছে। বাপ তোরে আর আমরা ছড়াইছি না। মুখটা কি কাল্লা কইরা রাখছস? ধলা মানুষ কই খিলখিল কইরা হাইসা তোর মুক্তার মতো দাঁত গুলাই মাইগর দেখাইয়া হেরা ক্রাশ খাইতো, তা না কইরা পেঁচার মতো কইরা রাখছস। এটা শুনে অরণ্য, আকাশ আর আজমির চৌধুরী হু হা করে হেসে দিল। এ যে কত আনন্দের প্রাণ খোলা হাসি! অরণ্য প্রাণের পিঠে চাপড় দিয়ে শাসিয়ে বলল, ভাষাটা ঠিক করতে পারলি না এতদিনে। আকাশ ভাইকে বিড়াল ছানার ন্যায় জড়িয়ে ধরে বলল, আই মিস ইউ সো মাচ ভাইয়া। কেমন আছো তুমি? মাম্মা আজ তোমাকে দেখে সিন্ধুকে ভরে রাখবে, যাতে আর পালাতে না পারো আমাদের সবাইকে ছেড়ে। আমার দিকে আর ফিরেও তাকাবে না। সব ভালোবাসা এখন তোমার ঝুলিতে। মুখটা মুহূর্তেই কাদো কাদো করে ফেলল আকাশ। অরণ্য আকাশের মাথায় হাত বুলিয়ে বলল, বড় হবি না আর দেখছি, সেই ছোটটিই থাকবি। আমি ভালো আছি আর যাব না কোথাও, এখানেই সেটেল হব ভাবছি। এটা শুনে আকাশ একটা টেরি স্মাইল দিল। ভাইকে পারলে এখনই কোলে উঠিয়ে ফেলতো, কিন্তু পারল না। হ্যাঁ, দুঃখ। আজমির চৌধুরী এবার মুখ পাকালো। আমি বুড়ো হয়ে গিয়েছি বোধহয়, তাই কারো চোখে পড়ছি না। এটা বলে আর চোখে একবার অরণ্যের দিকে তাকালো। অরণ্য মনে মনে হাসলো সেই কথা শুনে। এগিয়ে এসে বাবাকে জড়িয়ে ধরে বলল, হেই ইয়াং ম্যান, হোয়াটস আপ, হাউ আর ইউ? আজমির সাহেব মৃদু হাসলেন। তুমি এসে গিয়েছো, এইবার সব ঠিক হবে, সবাই ভালো থাকবো আমরা। ধানমন্ডিতে অরণ্যদের নিজেদের ডুপ্লেক্স বাড়ি রয়েছে। বাড়ির সামনে বিরাট প্রকাণ্ড এক গেট। গেটের সামনে রয়েছে গোল্ডেন শাওয়ার গাছ। বাড়িটিকে নয়নাভিরাম রূপে সাজাতে এবং প্রকৃতি পরিবেশের শোভা বর্ধনে এই গাছ সারিবদ্ধভাবে লাগানো হয়েছে। অস্ট্রেলিয়ায় অনেক সড়কের দুই পাশে সৌন্দর্য বর্ধনের জন্য সারিবদ্ধভাবে একই ধরনের গাছ লাগানো হয়। গ্রীষ্মকালে যখন সব গাছে একসাথে সোনালি ফুল ফোটে, তখন মনে হয় সোনালি আলোকগুচ্ছটায় চারপাশ আলোকিত হয়ে গেছে। পত্রঝরা বৃক্ষ, শীতে গাছের সমস্ত পাতা ঝরে গিয়ে গাছ থাকে পত্র শূন্য, এবং বসন্তের শেষে ফুলে কলি ধরার পূর্বে গাছে নতুন পাতা গজায়। গ্রীষ্মে গাছের শাখা প্রশাখা জুড়ে ঝুলন্ত মঞ্জুরিতে সোনালি হলুদ রঙের ফুল ফোটে, এবং এর ব্যাপ্তি থাকে গ্রীষ্মকাল পুরো সময় জুড়ে। পাতা হালকা সবুজে ভাগ, মধ্যশিরা স্পষ্ট। গাছের শাখা প্রশাখা কম সোজাভাবে উপরের দিকে বাড়াতে থাকে। বাকল সবুজে ভাব থেকে ধূসর রঙের, কাঠ মাঝারি শক্তমানের হয়। ফুল থেকে গাছে ফল হয়। ফলের আকার দেখতে সজেনা সবজির আকৃতির। গেটের ভেতরে ঢুকতে বাম পাশে পড়ে বিশাল এক বাগান। বাগানে রয়েছে গোলাপ, বেলি, কুন্দ, কামিনী, রঙন, টগর, শিউলি, গাঁদা, ডালিয়া, আরো নাম না জানা বহু গাছ। বাগানটি করেছে অরণ্যের মা জেসমিন খাতুন। তিনি বেশ শৌখিন এবং রুচিশীল মানুষ। তিনি আগে নিজেই বাগানের পরিচর্যা করতেন। এখন বয়স হয়েছে তাই আর পারেন না। বাগান দেখাশোনা করার জন্য মালি রয়েছে। বাড়িতে থাকে জেসমিন খাতুন, আজমির চৌধুরী, আকাশ আর অরণ্যের ছোট বোন অনন্যা। অরণ্যের বাবা আজমির সাহেব ঢাকা মেডিকেলের অধ্যক্ষ। মা জেসমিন খাতুন একজন শিক্ষিকা ছিলেন, এখন তিনি অবসর নিয়েছেন। আকাশ এবার ইঞ্জিনিয়ারিং পড়ছে, 3য় বর্ষের ছাত্র।
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে। অনন্যা হলো বাড়ির কনিষ্ঠ সদস্য, ইন্টার প্রথম বর্ষে পড়ছে বিজ্ঞান বিভাগে। এই বাড়ি হাসি খেলায় যেন মাতিয়ে রাখে সবাইকে। অরণ্য বাসায় পা রাখতেই অনন্যা এসে এক ছুটে তাকে জড়িয়ে ধরে বলল, ভাইও, at least এসেছো তুমি। আই এম সো হ্যাপি। এই বাড়িতে কেউ আমাকে দাম দেয় না জানো। আমি কি বাচ্চা মেয়ে যে আমাকে কেউ পাত্তা দেয় না? অনন্যা মুখটা ফুলিয়ে ফেলল, নাকের ডগা কাঁপছে। নীল রঙা ফ্রক পরা মুখ সুশ্রী মেয়েটাকে জেনি জীবন্ত পুতুল লাগছে। অরণ্য তাকে আদর করলো। আমি ভালো আছি। কে দাম দেয় না আমার পুতুলকে? সামনে আসুক একবার। অনেকগুলো চকলেটের বক্স অরণ্য তার দিকে এগিয়ে দেয়। তোর পছন্দের চকোলেটস?